চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ কয়েক জেলায় পানিবন্দী লাখো মানুষ। ৭ উপজেলায় সেনা মোতায়েন। ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। বিদেশি নয়, দেশি চিকিৎসককে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রী। সহধর্মিনী ডাক্তার জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। প্রাকৃতিক, রাজনৈতিক সব দুর্যোগে এগিয়ে আসবে সশস্ত্র বাহিনী, বিশ্বাস স্পিকারের। ক্ষমা চাইতে হবে ৭১-এর বিতর্কিতদের, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পাচার রাজনীতি টিকে রাখতে চায় বিএনপি, অভিযোগ জামাত আমিরের। ছাত্র রাজনীতির নামে নোংরামি বন্ধের আহ্বান সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ দেশের ৮ জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। চরম ভোগান্তিতে শিশু, বয়স্ক সহ খেটে খাওয়া মানুষ। চট্টগ্রামের ৭ উপজেলায় পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এ পর্যন্ত মারা গেছেন ১১ জন। বন্যার ভয়াবহতা হয়নি চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সৃষ্ট বন্যায় এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১১ জন। উদ্ধার ও ত্রাণ কার্যে যুক্ত করা হয়েছে সেনা সদস্যদের। তবে বৃষ্টি কমার কারণে কোথাও কোথাও পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্তরা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চান্দনাইশ উপজেলা। এর মধ্যে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার প্রায় ৫০% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। একই সাথে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাতকানিয়া যে খালগুলো রাজভবন দখল করে রাখছে, এই খালগুলো যদি আপনারা যদি উদ্ধার করতে পারেন, সাতকানিয়া বন্যা থেকে রক্ষা পাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি বলছি। এদিকে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও জেলায় ৩০টি গ্রামে প্রায় ৩৫০০ পরিবার পানিবন্দী। মেরুং ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়েছে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংদুর সড়ক যোগাযোগ। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত জানান, ৩,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এখন তো চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন অনেক লোকজনকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমি 3 দিন ধরে খাবার দিয়ে দিচ্ছি। ছোট বাজারে আছে, ওই জায়গায় আছে ১০৪ পরিবার। এদের যে খানা দিয়ে আসলাম, এখন আসছে এই জায়গায় খানা দেবো, এগুলো নিয়ে যাবো। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে পানিবন্দী হয়েছে লংদু, বিলাইছড়ি, বড়কল, মানিয়ারচর ও জোড়াছড়ি উপজেলার প্রায় ২০,০০০ মানুষ। পাহাড় ধস আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেছড়ি উপজেলা। জেলায় ৪০টি আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আশ্রয়কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। অন্যদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতির হয়েছে। তলিয়ে গেছে জেলা সদরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, হাফেজঘোনা, ইসলামপুর। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। ব্যাপক পাহাড় ধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে মাহদি আমিন বলেন, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে। দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার নির্দেশনা অনুযায়ী। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান উপদেষ্টা। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সব ডিসি মহোদয়দের সাথে মিটিং হওয়ার কথা, এবং আমি যতটুকু জানি সম্ভবত এই পরীক্ষাটা 16 তারিখ পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আমি সম্ভবত করলাম, বিকজ আমি ওই মিটিংটাতে ছিলাম না, বাট পরীক্ষাটা পিছানো হচ্ছে এবং
16 তারিখের পরে গিয়ে সংশ্লিষ্ট বোর্ডে এবং সংশ্লিষ্ট জেলাগুলোতে পরীক্ষা হবে বলে আমি জেনেছি। আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়া অফিস বলছে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির কারণে রাজধানী ঢাকার মানুষও ভোগান্তিতে পড়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 7 জেলায় বন্যা পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। কোথাও পরিস্থিতির উন্নতি হলেও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে বন্যা পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা কম। ফেনী অঞ্চলেও বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী পরিচালক। 5 থেকে 6 দিনে 1000 মিলিমিটারেরও অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, যা মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায়ও অতিরিক্ত পরিমাণে বেশি। তো এই কারণে মূলত নদীজনিত বন্যা, আকস্মিক বন্যা এবং একই সাথে জলাবদ্ধতা ইত্যাদি কারণে বন্যা পরিস্থিতি বিভিন্ন জায়গায় প্রবল আকার ধারণ করেছে। তবে বর্তমানে নদ নদীর পানি চট্টগ্রামে জেলাতে অধিকাংশ জায়গাতেই হ্রাস পেয়েছে গত 24 ঘন্টায়, এবং আগামী 24 ঘন্টায়ও কিছুটা ধীর গতিতে হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। সারা দেশের মতো রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে কিছুটা ভোগান্তিতে পড়েছে জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বের হওয়া মানুষ। ভোগান্তি হচ্ছে এই যে আমরা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করবো, যেহেতু ছাতাও নাই, এই জন্য একটু ভোগান্তি হচ্ছে আর কি। এই জন্য দাঁড়াই এলাম, যখন বৃষ্টিটা কমবে তারপর হয়তো ব্যাক করবো। হ্যাঁ, প্রচুর সমস্যা হচ্ছে ভাইয়া। অফিসে যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে, রিক্সা ঠিক মতো পাওয়া যায় না, রিক্সা ভাড়া ডাবল। সমস্যা হচ্ছে, কাজ কর্মে যাইতে পারি না। আবহাওয়া অফিস বলছে চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলে তৈরি হওয়া লঘুচাপটি দুর্বল হওয়ায় এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কম। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে, এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণ সম্ভাবনা আছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। যে বৃষ্টিটা হবে এটা বিশেষ করে আমাদের অভ্যন্তরের এলাকায়। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসার জন্য বিদেশে নয়, দেশের চিকিৎসকদের ওপর ভরসা রাখতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে আইন প্রয়োগ করে নয়, চিকিৎসকদের মানবিক আচরণ ও পেশাদারিত্বই চিকিৎসা ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমাবে। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায় সরকার। রিপোর্ট সিকাত নারিমানের। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। 1946 সালে 10 জন শিক্ষার্থী নিয়ে ঢাকা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। কলেজ অডিটোরিয়াম চত্বরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। কলেজ ক্যাম্পাসে 2 ছাত্রী হলের চলমান প্রকল্পের বিষয়ে অবহিত হন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মতবিনিময় সভায় অংশ নেন। স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা মেডিকেল কলেজের ভাবনা বিষয়ক আলোচনায় অংশ নেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও এ সময় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, মানুষের চিকিৎসা নিশ্চিতে আরও 5000 চিকিৎসক নিয়োগ, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হবে। আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার, অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি লাইফস্টাইলটা কেমন হলে কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে কি কি খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি, এটার
আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা ভালো এফেক্ট আমরা পাবো। আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি, তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের মানবিক আচরণ এবং পেশাদারিত্বই পারে রোগীদের বাংলাদেশে চিকিৎসা নিতে আগ্রহী করতে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রায় যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষ থাকে। তাই প্রযুক্তির পাশাপাশি মানবিক চিকিৎসক হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার পাভেলকে দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে ডাক্তার পাভেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সেবার কথাও বলেন। হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতায় অধ্যাপক ডাক্তার পাভেল বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতির দায়িত্বেও আছেন। স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সামরিক বাহিনী জাতির সেবক। প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা সবসময় এগিয়ে আসবে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান ৭১ নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন রাওয়া। শনিবার রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার সেনা জীবনের স্মৃতিচারণ করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেওয়ার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, এই রেজিমেন্ট তার আবেগ। রেজিমেন্ট ছিল আমাদের সব কিছুই। সারা পৃথিবী একদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একদিকে। এখনও 82 বছর বয়সে, স্বাধীনতা এত বছর পর রাস্তা দিয়ে যখন দেখি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক হেঁটে যাচ্ছে, মার্চ করে যাচ্ছে, ট্রাকে বসে যাচ্ছে, ওই ক্যাপ ব্যাচটা দেখলে মনটা উদাস হয়ে যায়। কিসের স্পিকার, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি? নাথিং লাইক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নাথিং লাইক বিং এ সোলজার। এটা হলো আমার অনুভূতি। কথা বলেন দেশের প্রতি এই রেজিমেন্টের সদস্যদের অঙ্গীকার নিয়ে। এটি হলো জনগণের বাহিনী, জনগণের প্রভু নয়, জনগণের সেবক সামরিক বাহিনী। এই সামরিক বাহিনী জনগণের জন্যই সবসময় প্রস্তুত থাকবে। যেমন প্রাকৃতিক দুর্যোগে, তেমনিভাবে রাজনৈতিক দুর্যোগে, যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে সামরিক বাহিনী সবসময় এগিয়ে আসবে এবং ঐতিহাসিক ভূমিকা রাখবে। এটাই সবসময় আমরা কামনা করি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলে দেশকে বিভক্ত না করার অনুরোধ জানান। আমি বলবো, ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে। তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। নইলে যারা পুরো জাতি এবং যারা মুক্তিযোদ্ধা, তারা এমনিতে সকলেই ঐক্য চান, কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক করে নিতে তাদের তো একটু কষ্ট হবারই কথা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বীরত্ব গাঁথা তুলে ধরেন রাওয়া চেয়ারম্যান। দেশ স্বাধীন হওয়ার পরে সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার,
মানবিক মূল্যবোধ কোথায় লুপ্ত হয়ে গেল? অস্ত্র ঘরে ঘরে ঝনঝনানি, মারামারি, কাটাকাটি। এই সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়োগ দেওয়া হলো, সারা বাংলাদেশে তাদেরকে অস্ত্র উদ্ধার অভিযানে পাঠানো হলো, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নেতৃত্ব দিল। এখানেই শুধু নয়, পার্বত্য চট্টগ্রাম রক্ষার জন্য এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের জীবন দিচ্ছে। অনুষ্ঠানে বেশ কয়েকজন সেনা কর্মকর্তার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ধন্যবাদ সম্মানিত লেখকদের। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে পচা রাজনীতি টিকিয়ে রাখতে চায় বিএনপি, অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে 11 দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। তাঁর দাবি, বৈষম্য দূর করে পচা রাজনীতিকে বিদায় জানিয়েছিল 11 জোট, কিন্তু বিএনপি তা মানছে না। এই সময় তিস্তা সহ উত্তরের বৈষম্য ভাঙতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেয়াজ জনি। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের অংশগ্রহণে রংপুরে হয়েছে 11 দলের বিভাগীয় সমাবেশ। দুপুরে স্থানীয় জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা। বক্তারা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন, বলেন গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। কেন প্রত্যেক দিন পুশিং করছেন? আমরা কেন ফরাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? বৈষম্য ও পুরনো রাজনৈতিক সংস্কৃতি দূর করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান 11 দলীয় জোটের নেতারা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ছাত্র রাজনীতির নামে চরম নোংরামি চলছে বলে মনে করেন সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি মন্তব্য করেন। ডক্টর খালিদ হোসেন বলেন, শিক্ষকগণকে দলীয় প্রভাব মুক্ত করে জ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের প্রাথমিক শিক্ষার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষা সংস্কারে দেশের মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় চেতনাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা একটি আধুনিক, বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত সংস্কারের উপর জোর দেন। কোটাদান মেধার ক্ষেত্র, এটা যদি বিশ্ববিদ্যালয়ের টিচারদের নিয়োগের ক্ষেত্রে, ভিসি সাহেবদের নিয়োগের ক্ষেত্রে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে তো বিপ্লবের যে প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সমস্ত শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্র এখনো উঠতে পারে নাই। স্টুডেন্ট পলিটিক্সের নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি রাত 9টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে ডক্টর মাহমুদুর রহমান সাহেব পিএইচডি করেছেন, ওখানে ঢুকেছে, আমার ছেলে পড়তো। দেখি মেয়েরা দলে দলে রাত 9টায় ক্লাস করে হলে চলে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে রাত 9টায় মেয়েরা ক্লাস করে ঘরে যাবে? কেন কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আমরা সৃষ্টি করতে পারি নাই? আমাদের ধর্মীয় চেতনাবোধ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা, চেতনা, সংস্কৃতি, শিক্ষার ভিতরে থাকতে হবে।
শিক্ষায় সেশন জট নিরসনে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থায় পরিমার্জন করা হয়েছে, পর্যায়ক্রমে আরও পরিবর্তন হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয় দিবস ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, সিলেবাস কারিকুলামে সময় মতো শিক্ষা কার্যক্রম শেষ করা হবে, সেশন জট মুক্ত শিক্ষা হবে। বলেন, কর্মমুখী ও আনন্দময় শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বৈষম্য নিরসনে উদ্যোগের কথাও জানান মন্ত্রী। গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফুয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 20 আসনের তমিজউদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক কিউআর লেনদেন বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের উদ্যোগে ক্যাশলেস রাজশাহী শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খান। এছাড়া অন্য আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মোহাম্মদ রবিউল আলম, উপমহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাজিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসার পরিচালক মোহাম্মদ বাইজিদ সরকার ও মোহাম্মদ নাজিম উদ্দিন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্যবসায়ীরা। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন ভূমিমন্ত্রী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ কয়েক জেলায় পানিবন্দী লাখো মানুষ, 7 উপজেলায় সেনা মোতায়েন, 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। বিদেশি নয়, দেশি চিকিৎসকে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রী। সহধর্মিনী ডাক্তার জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। প্রাকৃতিক, রাজনৈতিক সব দুর্যোগে এগিয়ে আসবে সশস্ত্র বাহিনী, বিশ্বাস স্পিকারের। ক্ষমা চাইতে হবে 71-এর বিতর্কিতদের, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পচা রাজনীতি টিকিয়ে রাখতে চায় বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। ছাত্র রাজনীতির নামে নোংরামি বন্ধের আহ্বান সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।